সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হরিধন চক্রবর্তী, প্রভাষক, রসায়ন, বাংলা ক্যান্টনমেন্ট মডেল স্কুল কলেজ। আজকে তোমাদেরকে আমি এই অম্লক্ষারক প্যাটিশন সংক্রান্ত গাণিতিক কিছু সমস্যা সমাধান করব। এই গাণিতিক সমস্যাটি হবে এটা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, প্রথমে একটি প্রশ্ন তোমরা দেখো। 100 মিলিলিটার 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করা হলো। খেয়াল করো, এটা প্রথমেই 100 মিলিলিটার 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করা হলো। প্রাপ্ত দ্রবণের 10 মিলিলিটারকে প্রমিতকরণে মানে প্রশমনে কত ml 0.1 HCl প্রয়োজন হবে। একটু খেয়াল করবে কথাটি, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই ধরনের একটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয়ে যেতে পারে। দেখো, আমাদের এই প্রথম বলি, মূলত এটা সোডিয়াম কার্বনেট দ্রবণ, এটা থাকবে আয়তনিক ফ্লাক্সে। আর বুলেটে দেখো, এখানে বুলেট একটা যন্ত্র থাকবে, বুলেটে থাকবে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। তাহলে এই যে সোডিয়াম কার্বনেট দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে নেব, তার মধ্যে বুলেট থেকে ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ করবে, এবং এখানে একসময় দেখা যাবে যে বর্ণ পরিবর্তন হবে। মানে সোডিয়াম কার্বনেট দ্রবণের বর্ণ, তোমার এটা প্রথম বর্ণটা ছিল তোমার খড়ের কালার, খড় হালকা হলদে কালার থাকবে, কিন্তু টাইট্রেশন যখন সমাপ্তি বিন্দু হবে, টাইট্রেশন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, তখন এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড করার পর এটা হঠাৎ বর্ণ পরিবর্তন করবে, এবং বর্ণটি হবে, তোমাদের আমি বলি, বর্ণটি হবে, এটা হয় তোমার পিঙ্ক কালার, গোলাপি বর্ণের হয়। তো তখনই বুঝতে হবে টাইট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো যাই হোক, এগুলো তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন সরাসরি হাতে বুঝবে, কিন্তু গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে এইগুলোর প্রয়োজন নেই। তবু আমি তোমাদের একটু করে বললাম, কিন্তু এখানে যে বিষয়টি অতীব প্রয়োজন সেটি হচ্ছে, দেখো, সোডিয়াম কার্বনেট দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হলো, সেই জন্য প্রথমেই প্রশমন বিক্রিয়া হবে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের। এই সোডিয়াম কার্বনেটের সাথে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়া হবে, সেজন্য আমরা লিখলাম প্রশমনের সমীকরণ। এখানে যে প্রমিতকরণ একটা শব্দ লিখেছে, দেখো, প্রমিতকরণ আর প্রশমন একই কথা। তাহলে এখানে দেখো, প্রশমনের সমীকরণ হলো সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি হবে। তোমরা নিশ্চয়ই জিনিসটি জানো, এটা ক্ষার আর এটি অম্ল। ক্ষার অম্লের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর হাইড্রোজেন এবং কার্বনেট মিলে কার্বনিক অ্যাসিড হয়। কিন্তু কার্বনিক অ্যাসিড অস্থায়ী হওয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। এবার এই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের মোলার সম্পর্কের মধ্যে পাবো আমরা, দেখো, VA into MA divided by VB into MB equal to A by B। এটা এখানে ভি এর সাথে যে আছে সেরকম এ হবে, এখানেও তোমার এমবির মধ্যে বিটা হবে, ভি এর সাথে যে বি আছে সেরকম হবে। এই অম্লক্ষারক টাইট্রেশনের মোলার সম্পর্কের মধ্যে VA into MA divided by VB into MB equal to A by B। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি, এই সমীকরণে এই হচ্ছে অম্লের মোল সংখ্যা, এখানে হবে 2, বি হচ্ছে এইটা, আর বি হচ্ছে ক্ষারকের মোল সংখ্যা, এখানে হবে 1, আর বি হচ্ছে অম্লের আয়তন। দেখো, আমাদের বের করতে কি বলছি, দেখো তো, প্রমিতকরণে এই যে কত মিলিলিটার, দেখো, প্রমিতকরণে কত মিলিলিটার 0.1 HCl প্রয়োজন হবে। তাহলে আমরা বের করবো যে এটা বিএ বের করবো। তাহলে এম এর মানটি হচ্ছে, আমরা অঙ্ক পরে করলে বুঝবো, এটা এম এর মান হচ্ছে তোমার এই মানটি 0.1 মোলার অম্লের মোলারিটি। এবার বেস মানে ক্ষারের আয়তন, দেখো, ক্ষারের আয়তন হবে যে কত, এই 10 মিলিলিটারটি, অর্থাৎ 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করা হলো। এই দ্রবণ থেকে কিনা হলো 10 মিলিলিটার নেওয়া হলো, এই 10 মিলিলিটারটি হলো কি
ভিবি, এই যে ভিবি মানে বেসের আয়তন, এটাও পেলাম। কিন্তু সমস্যা হচ্ছে এমবি নিয়ে, মানে বেসের মোলারিটি নিয়ে। দেখো এখানে যদিও তুমি দেখতেছো বেসের মোলারিটি 0.1, কিন্তু এই 100 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে 50 মিলিলিটার পানি যোগ করলে এই তার মোলারিটিটা থাকবে না, এই মোলারিটিটা থাকবে না, মোলারিটি পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে? সেই জন্য এই ক্ষেত্রে দ্রবণ লঘুকরণীয় সূত্র ব্যবহার করতে হবে। দেখো আবার দ্রবণ লঘুকরণীয় সূত্র মধ্যে পাই V1 ইন্টু M1 ইকুয়াল টু V2 ইন্টু M2। V1 M1 হচ্ছে, দেখো এখানে V1 হবে 100 মিলিলিটার, M1 হবে এই 0.1, V2 হবে এই দ্রবণে 100 মিলিলিটার সাথে কি যোগ করেছে? এই 50 মিলিলিটার পানি যোগ করেছে না? তাহলে V2 হবে এই 100 আর 50 মিলে 150 মিলিলিটার। এইবার এখান থেকে M2 বের করবো, এই M2 যেটা বের করবো সেটা হবে M2। এই M2টাই কি হবে? এই দেখো আমি আরো দিয়ে দেখো, এটাই হলো মানে M2টাই মূলত MB, মানে এই M2 বের করে সেটাই এখানে বসাবো। তাহলে আমরা কাজটা কিভাবে করেছি দেখো, প্রথমে এখানে দেখো V1, সরি তোমরা দেখছো V1 100 মিলিলিটার হয়েছে, প্রথমে একেবারে 100 মিলিলিটার দ্রবণ যেটা নেওয়া হলো সোডিয়াম কার্বনেট, তারপর তার সাথে পানি যোগ করা হলো বললো। আর না, সে দ্রবণের আয়তন হচ্ছে কত? এই মোলারিটি হচ্ছে 1 মোলার, 0.1 মোলার, মানে প্রথম যে খাট দ্রবণ সে দ্রবণের আয়তন 100 মিলিলিটার, সে দ্রবণের মোলারিটি 0.1, এটা V1, এটা এমন। তার সাথে পানি যোগ করা হলো, এই 100-র সাথে পানি যোগ করলে 50 মিলিলিটার হলো, তাহলে V2 হচ্ছে 150 মিলিলিটার, এই V2। তাহলে এখন আমরা 150 হলো, এখন এই V1 M1 ইকুয়াল টু V2 M2 সূত্র ব্যবহার করে M2 পাবো। এইখান থেকে দেখে M2 ক্যালকুলেশন করে পেলাম 0.066 মোলার। এবার আমরা একটু পূর্বের সমীকরণে যাই। এই দেখো আমরা কি বের করবো বলছিলাম, এখানে M2 বের করে এই সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে M2-র মানটাই হলো কোনটা? MB, মানে বেসের মোলারিটি, বেসের যে প্রথম যে মোলারিটি দেওয়া থাকবে সেটি এখানে বসালে চলবে না। তাহলে এখন আমরা দেখি, দেখো পরবর্তীতে এই এখানে তোমরা দেখো, তাহলে আমরা এই অম্লক্ষারক প্যাটিশনের মোলার সম্পর্কটি লিখবো। এই দেখো সুতরাং প্রশমনের ক্ষেত্রে এটা হচ্ছে অম্লের মোলারিটি। দেখো অম্লের মোলারিটি এই যে 0.1 মোলার, এটা অম্লের মোলারিটি। তারপর হচ্ছে এইটা হচ্ছে অম্লের মোলারিটি, অম্লের আয়তনই আমরা বের করব। তারপরে ক্ষারক 10 মিলিলিটার নেওয়া হলো, এখানে দেখছো তোমরা, দেখো সরি, এই যে পানি যোগ করার পর প্রাপ্ত দ্রবণের 10 মিলিলিটার, এই 10 মিলিলিটারটা হলো তোমার কি, এই 10 মিলিলিটারটা হলো ক্ষারকের আয়তন। তাহলে ক্ষারকের আয়তন 10 মিলিলিটার বসালাম, দেখো এখানে এই 10 মিলিলিটার। এবার ক্ষারকের মোলারিটি, এই ক্ষারকের মোলারিটি 0. অর্থাৎ যেটা আমরা M2 বের করেছি, এই যেটা M2 বের করেছি সেটাই হবে কি, সেটাই হবে আসলে MB, মানে ক্ষারকের প্রথম যে ক্ষারকের মোলারিটি ছিল সেটা এখন পরিবর্তন হয়ে পানি যোগ করার কারণে কত হলো? 0.066 মোল। এখন এই মানগুলি সমীকরণে বসা যাবে, প্রশমনের সমীকরণে মান বসিয়ে, তাহলে BA ইন্টু MA, MAটা ছিল অ্যাসিডের মোলারিটি, অ্যাসিডের মোলারিটি 0.1, এই জায়গায় অ্যাসিডের মোলারিটি 0.1, বি অ্যাসিডের আয়তনটা বের করতে হবে। তারপরে 10 মিলিলিটার হচ্ছে যে বেস, মানে ক্ষারের আয়তন 10 মিলিলিটার, আর এটা হচ্ছে 0.066 মোলার হচ্ছে এটা ক্ষারকের মোলারিটি। এই বসানোর পরে আমরা অ্যাসিডের আয়তন পেলাম 13.2 মিলিলিটার। আশা করছি তোমরা এরপরে বুঝেছো। এবং এই জাতীয় গাণিতিক প্রবলেম দিয়ে এখানে আমি বলি, এটা যদি উচ্চতর দক্ষতার প্রশ্ন হয় তাহলে কি হবে? এখানে এরকম করতে পারে যে, বলতে পারে যে উদ্দীপকের সমীকরণ মতে ক্ষার দ্রবণের মোলারিটি নির্ণয় করো। এই যে এখানে তুমি V1 M1 V2 M2 সূত্র ব্যবহার করে ক্ষার দ্রবণের মোলারিটি বের করলেও তোমার কি হবে, এটা প্রয়োগের একটি প্রশ্ন হয়ে গেল। এবং উচ্চতর দক্ষতায় আসতে পারে এই দ্রবণটির
সরি, এই উচ্চতর দক্ষতা আসতে পারে তোমার এটা কেমন করে করবো, উচ্চতর দক্ষতা আসতে পারে মানে অ্যাসিড জমানোর আয়তন কিভাবে নির্ণয় করবে, বা এই প্রক্রিয়া অ্যাসিড জমানোর আয়তন নির্ণয় করা যাবে কিনা। তো যাই হোক, তোমরা এইভাবে তোমার অ্যাসিড জমানোর আয়তন বের করতে পারো। দেখো আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখবো। দেখো এই গাণিতিক প্রবলেমটি ওটার চেয়ে একটু ভিন্নতর। দেখো একটু করে 500 মিলিলিটার আয়তনের, দেখো আমি দেখাই, এই কিছু বিষয় একটু বুঝতে হবে ভালো মতো। 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মানে আমরা জানবো যে 1000 মিলিলিটারে যদি সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম দ্রবীভূত থাকে তাহলে মোলারিটি 1। কেন? অর্থাৎ 1000 মিলিলিটার 1 মোল সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। তাহলে এখন আমরা অঙ্কটা মুখে করতে পারি যে 500 মিলিলিটার যদি 500 মিলিলিটার দ্রবণ যদি 49 গ্রাম থাকে তাহলে মোলারিটি 1 হবে না। তবু আমি হিসেবটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এই দেখো সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি S = W/m/V লিটার। এখানে দেখো W মান 49 গ্রাম, M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম পার মোল ইনটু ভি আয়তন। 500 মিলিলিটারকে লিটারে নিয়ে করতে হবে। এই 500 মিলিলিটারকে লিটারে নিলে 0.5 লিটার হবে। এইখানে ক্যালকুলেশন করলে 1 মোলার হবে। এই ক্যালকুলেশনটা না করে যদি তুমি বলে দাও যেখানে 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে অ্যাসিড দ্রবণ বা সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি হবে 1 মোলার। এই লাইনটা শুধু একটা লাইনে যদি 1 মোলার বলে দাও তাও হবে। এবার দেখো উক্ত দ্রবণের, তাহলে আমাদের জানতে হচ্ছে কি, দেখো এই অ্যাসিড দ্রবণের মোলারিটি পেলাম, এবার সেই দ্রবণের 50 মিলিলিটার দিই। তাহলে আমরা এখানে এগুলো কিন্তু অম্লক্ষারক প্যাটিশনের গাণিতিক প্রবলেম। তাহলে অ্যাসিড দ্রবণের মোলারিটি পেলাম আর আয়তন হচ্ছে এই 50 মিলিলিটার। এটা অ্যাসিডের আয়তন পেলাম, অ্যাসিডের মোলারিটি পেলাম। এবার আসো দেখো ক্ষার, এই যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে ক্ষারকের আসলে আমরা 10% থেকে তার কি বের করতে পারবো, মোলারিটি বের করতে পারবো। বুঝছো? 10% থেকে মোলারিটি বের করতে পারবো। আর মোলারিটি বের করে তাহলে ক্ষার দ্রবণের মোলারিটি থাকলে তাহলে ক্ষার দ্রবণের নিশ্চয়ই আয়তন বের করতে হবে। সেজন্য বলেছে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হবে। আমি তোমাদের দেখাই, এখানে আসলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন বের করেছি। দেখো এই অঙ্কটাতে দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন বের করেছি। তাহলে আমরা এবার তাহলে অ্যাসিড দ্রবণের মোলারিটি বের করলাম, অ্যাসিড দ্রবণের আয়তন 50 মিলিলিটার দেওয়া আছে গেল। এবার ক্ষার দ্রবণের 10% থেকে আমরা তার মোলারিটি বের করে দেবো। পার্সেন্টেজ থাকলে এই জাতীয় গাণিতিক প্রবলেমগুলো আমরা আগে সলভ করেছিলাম, সেই জন্য এখন তোমাদের এগুলো কঠিন লাগার কথা নয়। তবুও জিনিসটা ট্রাই করবে। দেখো আবার এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অর্থ হলো 100 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ভর্তি। ঠিক আছে? তাহলে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি S = ওই আবার একই সূত্র W/m/V। এখানে দেখো 10% এর অর্থ হচ্ছে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 গ্রাম পার মোল, আয়তন হচ্ছে 100 মিলিলিটার হওয়ার কারণে সেটা আয়তনটি হবে কত, এই যেটা 0.1 লিটার। বুঝেছো? তো এখানে এই ক্যালকুলেশন করলে পাবে 2.5। দেখো আমি এই জিনিসগুলো পাশে লিখতে হবে কথা নেই, তুমি যে ব্যাপারটা জানো যে এখানে এই যে এই 100 মিলিলিটার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন, এই 100 মিলিলিটার, এটাকে লিটারে নিলে 0.1 লিটার হবে। এগুলো এভাবে বসালেও চলবে। এরপর দেখো তাহলে আমরা এখন কি পেলাম, মানে ক্ষার দ্রবণটি কি পেলাম, আয়তন মোলারিটি পেলাম। অম্ল দ্রবণের আয়তন এবং মোলারিটি আগেই দেওয়া আছে। তাহলে আমরা বের করবো কি এখন, ক্ষার দ্রবণের আয়তন। এই দেখো তাহলে এক্ষেত্রে সংশ্লিষ্ট সমীকরণটি কার সাথে কার বিক্রিয়া, দেখুন সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তো সোডিয়াম সালফেট প্লাস পানি হবে। এখানে অ্যাসিডের 1 সমান অ্যাসিডের A = 1 মোল, বেসের B = 2 মোল হলো। তাহলে অ্যাসিড ও ক্ষারকের মোলার সম্পর্কের মতো এই যে আগের মতো সমীকরণটা লিখবো। লিখে এখানে তোমরা দেখো এই অ্যাসিডের আয়তন ওই 50 মিলিলিটার নিয়েছিল। দেখো অ্যাসিডের আয়তন 50 মিলিলিটার, এই যে এটা অ্যাসিডের আয়তন এই 50 মিলিলিটার, এটা VA। MA হচ্ছে অ্যাসিডের মোলারিটি 1 মোল, এই যে 1 M লেখা আছে এটা।
এই 1 মোলার লেখা হলো, এই দুটো মান বসানো হলো। এবার দেখো বেস মানে ক্ষারের আয়তন, ক্ষারের আয়তন আমরা আসলে বের করবো। এই ক্ষারের আয়তনটা বের করবো ক্ষারের মোলারিটি। ওই ক্ষারের মোলারিটি মানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে যেটা পেয়েছিলাম, এই ক্ষারের মোলারিটি হলো 2.5। এই ক্ষারের মোলারিটি 2.5 ওখানে বসালে এই ক্যালকুলেশন করে দেখো এর মান অ্যাসিডের মোল সংখ্যা 1 মোল, বেসের মানে ক্ষারের মোল সংখ্যা 2 মোল। এই ক্যালকুলেশন করলে এটা 40 মিলিলিটার হবে। এটাই মূলত উত্তর। এটার উত্তর। তো প্রিয় সুপ্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো বুঝেছ। তবে একটু কথা বলে রাখি, যদি কোনো কারণে না বুঝে থাকো তোমরা আমাকে আলাদা করে ফোন করবে এবং এই প্রশ্নটা আগে দেখবা ভালো করে। প্রশ্ন দেখে এখানে দুইটা জিনিস, একটা অম্ল একটা ক্ষার। তাহলে অম্লের যেহেতু তুমি আয়তন এবং মোলারিটি পেয়েছো, ক্ষারকের মোলারিটি বের করে সেটা যখন সমীকরণে বসাই দিবে ক্ষারকের আয়তন পাবে। তো আসল কথা হচ্ছে কারণ তোমার মানে একটা প্রশমন সংশ্লিষ্ট প্রশমন বিক্রিয়াটি লিখবে, প্রশমন বিক্রিয়া লিখলে সমীকরণ যখন বসাবে তখন অটোমেটিক ভাবেই তোমার যে জিনিসটা অজানা থাকবে সেটা বেড়ে যাবে। তো যাই হোক, তোমাদের আজকে এটুকুই পড়ালাম। এই ক্লাসটি এখানে সম্পন্ন করলাম আমি। তবে একটি কথা বলে রাখছি, এই যে আজকে দুইটা অঙ্ক পড়িয়েছি আমি, দুইটা অঙ্কই দুইটা স্টুডেন্টের প্রশ্ন। এগুলো স্টুডেন্টের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে। আজকে পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় তোমরা ভালো করে পড়ালেখা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করবো।